এসএসসিতে এবার পাশের হার ৮৩.০৪, জিপিএ 5 ১,৮২,১২৯, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কৃতি শিক্ষার্থীরা, পাশের হারে দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড, সেরা ফলাফল নরসিংদীর এনকেএম স্কুলের। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো উপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত বিডিবিএল, আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবারের এসএসসি ও সমমানে পাশ করেছে ১৬,৭২,১৬৩ জন। পাশের হার ৮৩.০৪%। সকালে এই ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়, তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০,১৩,৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬,৭২,১৬৩ জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে ৯২.৩৩, এরপর রাজশাহী ৮৯.২৬, বরিশালে ৮৯.১৩, ময়মনসিংহে ৮৫.০, ঢাকায় পাশের হার ৮৩.৯২, চট্টগ্রামে ৮২.৮০, কুমিল্লায় ৭৯.২৩, দিনাজপুরে ৭৮.৪৩ এবং সিলেটে ৭৩.৩৫, আর দাখিলে ৭৯.৬৬ এবং কারিগরি বোর্ডে ৮১.৩৮ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 ১,৮২,১২৯ জন। ছেলেদের পাশের হার ৮১.57, মেয়েদের ৮৪.47। গণভবনে ২০২৪ সালের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। আজকে আমাদের ৭৬% মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই ১৫ বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে, পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন। শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। আজকে এই ১৫ বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি ৯৬ সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। এদিকে সচিবালয়ের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। শিক্ষায় সমভাবে অংশগ্রহণ দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য ইতালির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারের বাইরেও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ব্যবসার অবারিত সুযোগ রয়েছে। সকালে গণভবনে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ইতালি সহ ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,
কোনো দেশে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার সময় বাংলাদেশি সহ বহু মানুষের মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ইতালিতে বৈধভাবে বাংলাদেশি জনবল নেয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশ অ্যাপোস্টলিক নুনসিও অব দ্য হোলি সির আর্চ বিশপ কেভিন এস র্যান্ডাল। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বাগত জানায়, তবে এর অপব্যবহার রোধে সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে। এসএসসির ফল প্রকাশের পর রাজধানীর স্কুলগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে স্কুল মাঠে মেতে ওঠে নেচে গিয়ে শিক্ষার্থীদের সাথে যুক্ত হন শিক্ষকরাও। উচ্ছ্বসিত অভিভাবকরাও আসেন সন্তানের ভালো রেজাল্টের খবর পেয়ে। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। ঢাকঢোল ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ, তাই শিক্ষা জীবনের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ভর দুপুরে এভাবেই মেতে ওঠে এসএসসির উত্তীর্ণরা। রবিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় দুপুর 12টার পর মাঠ ভরে যায় শিক্ষার্থী অভিভাবকে। মেতে ওঠে ড্রামের তালে, নাচে গানে সামিল হন অভিভাবকরাও। আজকে মাদার্স ডেতে আম্মুর সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করে দিচ্ছি। যেরকম আশা করেছি তার থেকে বেশি পেয়েছি। সাপোর্ট পেলেও নিজে চেষ্টা করেছি, নিজে পেরেছি, নিজে ভালো ফল আনতে পেরেছি। মেয়ে যাতে বাকি সময়টা এভাবে সফল হতে পারে এবং একজন ভালো মানুষ যাতে হতে পারে। অনেক কষ্ট করেছি, 2 বছর কষ্টে ফল পেয়েছি। ওর সাফল্য মানে আমাদের সাফল্য। ভিকারুননিসায় এবার পাশের হার 98.45%, পাস 2161 জন, ফেল 34 জন। গতবারও ব্যবসা শিখে 100% পাস ছিল, কিন্তু এবার খারাপ করেছে। পরীক্ষার্থী ছিল 170 জন, পাস করেছে 162 জন, পাশের হার 95.29, জিপিএ 5 47 জন এবং জিপিএ 5 প্রাপ্তির হার 29.01। উল্লাসে পিছিয়ে ছিল না ছেলেরাও। ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে দুপুর থেকে উল্লাসে মাতে শিক্ষার্থীরা, সেখানেও তাদের সাথে সামিল হন অভিভাবকরা। আমার আজকের রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মার্কও ভালো আসছে এখন, আলহামদুলিল্লাহ। যে রেজাল্ট এক্সপেক্ট তারাও করছে, আমি যেটা করছি, দিস ইজ অল আ ব্লেসিংস অ্যাকচুয়ালি। ও যেখান যে মনে করে যে না আমি এখানে যে গেলে সাকসেস হব, সেটা করবে ও। আগামীতে যাতে ভালো রেজাল্ট করতে পারে, ওদের কাছে আমার এই এতটুকুই আশা। এ পর্যন্ত যেভাবে চেষ্টা করে আমরা এই ফলাফলে এসেছি, আমরা সেটাই ধরে রাখার চেষ্টা করব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে এবার পাশের হার 100%। বিগত বছরের ধারাবাহিকতা ধরে রাখায় সন্তুষ্ট শিক্ষকরা। এই পরীক্ষাই শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি। রাজধানীর যাত্রাবাড়ি থানার একে হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে 1404 জন, পাশ করেছে 1385 শিক্ষার্থী, জিপিএ 5 496 জন, পাশের হার 99%। এসএসসির ফলাফল প্রকাশের পর এমন উল্লাস রাজধানীর আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে 1235 জনের মধ্যে ফেল করেছে 3 জন, পাশের হার 99.76, জিপিএ 5 পেয়েছে 836 জন শিক্ষার্থী। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখার আকাঙ্ক্ষা সবার। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। পাশের হারে দেশ সেরা হওয়ার আনন্দে ভাসছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। চট্টগ্রামে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 এর সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সব সূচকেই এগিয়ে মেয়েরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা এ উচ্ছ্বাস এসএসসিতে ভালো ফলাফলের। 92.33 পাশের হার ও 20,761 জন জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী নিয়ে এবার প্রথম অবস্থান যশোর বোর্ডের। এবছর বোর্ডে এগিয়ে সাতক্ষীরা, পাশের হার 96.12। এরপরে রয়েছে খুলনা, পাশের হার 94.60। তো আমার নিজের খুব চেষ্টা ছিল, আব্বুর খুব আশা ছিল। আব্বু তো সারাক্ষণ আমার এইভাবে খেয়াল রাখছে যে না পড়াশোনা করতে হবে। এরপরও আরেকটা অবদান, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তো ভালো হওয়া উচিত। সারাদিন সারা রাত পড়া, এমন পড়া আমরা কখনোই পড়িনি, আমি পড়িনি। জাস্ট যতটুকু দরকার আমি ততটুকুই পড়ছি। প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে অভিভাবক সমাবেশ এবং সর্বোপরি 100% মূল্যায়ন গাইড
করার ফলে এই রেজাল্ট হয়েছে বলে আমি মনে করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষায় পাশের হার 82.80, জিপিএ 5 পেয়েছে 10,823 জন। গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 12,100 জন। তাদের মধ্যে মেয়ে 6,836 জন, ছেলে 5,264 জন। 1,79,325 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,42,081 জন। এবছর ফেলের সংখ্যা বেশি অঙ্কে। পাশের হার বেড়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডে, জিপিএ 5 পেয়েছে 18,105 জন। পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় 2,703টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,98,257 জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে 1,55,435 জন। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি 4টি স্কুলে। এসএসসির ফলাফলে আনন্দে ভাসছে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নানা প্রতিকূলতায়ও ভালো ফলাফলে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। যেই আমরা এত ভালো রেজাল্টের সুসংবাদটা পেয়েছি, তখন থেকে আমাদের উচ্ছ্বাস আর বলে বোঝানোর মতো না। খুবই ভালো লাগছে, 10 বছরের একটা সাফল্য এটা আমাদের জন্য। পড়াশোনা তো করতে কারোই ভালো লাগে না, আম্মু আব্বুরা জোর করে প্রেশার দিয়ে বসাইছে, তো আম্মু আব্বুরই অবদান বেশি। টিচাররা পড়াশোনা করার জন্য আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি। মেয়েদের সফলতা মানে বাচ্চাদের সফলতাই আমাদের সফলতা। গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা পিছিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। জিপিএ 5 পেয়েছে 13,176 শিক্ষার্থী। 1,313টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,19,238 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,01,358 জন। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় কমেছে পাশের হার। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। বিভাগের 6 জেলায় এবছর 1,489টি স্কুলের মধ্যে 222টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় 2,853 শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে 1,77,558 জন। বেড়েছে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। বোর্ডে 2টি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। জিপিএ 5 পেয়েছে 7,920 জন। 1,09,073 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,000। গতবারের তুলনায় পাশের হার কমেছে 5.17%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শতভাগ পাশের পাশাপাশি 99.66% জিপিএ 5 পেয়ে এবারও দেশ সেরা ফলাফল নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এনকেএমের। নেচে গিয়ে এই সাফল্য উদযাপন করেছে শিক্ষার্থীরা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। ফলাফল ঘোষণার পর এমন বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। এবছর স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 295 জনের মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 294 জন। এটি দেশ সেরা ফলাফল। আমাদের শিক্ষক যারা আছে তারা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার মনে হয় শুধু আমরা আমাদের কারণে না, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক সবার কারণে আমরা আজকে এটা অর্জন করতে পেরেছি। আমার এই রেজাল্টের পিছনে আমার বাবা মা যেমন ছিল অবদান, তেমনি আমার টিচাররাও ছিল। আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে এই জন্য আমি আসলে খুবই আনন্দিত। আসলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ছি যে আমার প্রথম সন্তান এই ভালো রেজাল্ট করেছে। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে স্কুল এবং ছেলে দুইজনের সার্বিক সহযোগিতায় এই রেজাল্ট আসছে। ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি সহ একদল তরুণ শিক্ষকের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রতি বছর ভালো ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুর্বল বা অবহেলিত পিছিয়ে পড়া শিক্ষার্থী ট্রেস করি, ওদের চিহ্নিত করে ক্লাসের বাইরে সকাল এবং বিকেলে আলাদা রিকভারি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে হোম ভিজিট করা। পাশাপাশি যে সকল শিক্ষার্থীর যে যে বিষয়ে সমস্যা সেগুলো মার্কিং করে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সমাধান করা হয় এবং প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য আমাদের একজন করে নিবেদিত প্রাণ গাইড টিচার রয়েছে, যে গাইড টিচার সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন। এই বিজয় আমার একা বিজয় নয়, এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের এই বিজয়, আপমর নরসিংদীবাসীর এই বিজয়, আশেপাশের জেলাবাসীর
এই বিজয় সমগ্র বাংলাদেশবাসীর। আমি এটাকে নরসিংদীবাসীকে উৎসর্গ করছি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। গত বছর শতভাগ পাশের পাশাপাশি 97.12% GPA 5 পেয়েছিল প্রতিষ্ঠানটি থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে নয়, সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে আসছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অথচ মার্কিন প্রতিনিধি আসার খবরেই চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি। দলটির নেতারা অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানেই অসত্যকে সত্য প্রচারের অবিরাম মিথ্যাচার। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি, বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন সরকার পরিচালনা করত। যারা এইসব অপরাধ করেছে তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় সরকারের হাতে কুক্ষিগত ছিল নির্বাচন ব্যবস্থা। সেই নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করেছে সরকার। নির্বাচনে জয়ের নিশ্চয়তা না পেলে বিএনপি কোনো নির্বাচনে আসবে না, এমন মন্তব্য তার। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। না, আমরা এসব চিন্তাও করি না। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অবাধে মুখের বিষ ছড়াতে পারছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট উতরে যাওয়ার ভুল ধারণায় ভুগছে সরকার। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সংকট আরও গভীর হয়েছে, তা অনুধাবন না করলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবে না। মেগা লুটপাট সহ দুর্নীতি অবিচারে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় একতরফা শুনানিতে সাজা দেওয়ার তীব্র নিন্দা করা হয়েছে স্থায়ী কমিটির সভায়। বলা হয়, আদালতকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। মির্জা ফখরুল বলেন, একটি সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দুর্নীতি লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে। এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন ওনারা, যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ দেয়ার ইজ নোবডি এলস আদার দেন দেম। তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙা বিএনপি, সন্ত্রাস নৈরাজ্য করতে এলে চরম শিক্ষা দিতে বিএনপি নেতাদের বুড়িগঙ্গার পচা পানি খাওয়ানো হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। রাজনীতি নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। কারণ আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তার উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ জানে প্রতিবেশী ভারতের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিএনপির শক্তি জনগণ আর সরকারের শক্তি ভারত। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল। এটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। একীভূত হতে পদ্মা এক্সিম ব্যাংকের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এর। প্রাথমিক প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ 6 মাস লাগতে পারে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বিডিবিএল এর চেয়ারম্যান বলেছেন, সোনালী ব্যাংকের সাথে না হলে ভবিষ্যতে তাদেরকে অন্য কোনো ব্যাংকের সাথে জোর করে মার্জ করা হতো। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। খেলাপি ঋণের ভারে ধুঁকছে দেশের বেশিরভাগ ব্যাংক। এসব ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূতকরণের পথে আপাতত সমাধান খোঁজার অংশ হিসেবে সোনালী ও বিডিবিএল ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। রবিবার সকালে চুক্তি হয় গভর্নর আব্দুর রব তালুকদারের সভাপতিত্বে দুই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই একীভূতকরণে বিডিবিএল ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই। এখন বাংলাদেশ ব্যাংক যেটি করবে সেটি হচ্ছে একটি অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে। অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। তবে এই মার্জারের ফলে বিডিবিএল এর এমপ্লয়ি বা গ্রাহকদের কোনো রকম শঙ্কায় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সোনালী ব্যাংকের সাথে মার্জ হবার বিকল্প ছিল না বলে জানান বিডিবিএল এর চেয়ারম্যান। আমরা যেগুলো বিবেচনা করেছি যে আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে? এখন তো বিডিবিএল একা কাজ করবে না, দুটো ব্যাংক একসাথে কাজ করবে। কাজে বিডিবিএল এর যে খামতিগুলো ছিল সেগুলোকে আমরা শুধরে নিতে পারবো। কাজে এই দুটো মিলিয়ে আমি মনে করি যে আমরা খুব ভালো একটা অবস্থায় যেতে পারবো। মার্জের পর বিডিবিএল এর কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হবেন না, কেন্দ্রীয় ব্যাংকের এমন নিষ্ঠতার কথা জানিয়েছেন বিডিবিএল চেয়ারম্যান। এমপ্লয়িজদের দিক থেকে যে কনসার্ন ছিল যে তারা চাকরি হারাবে কিনা, তাদের ইন্টারেস্টগুলো এটা হবে কিনা, তা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট অফ সোনালী ব্যাংক। শুধু যে তারা আমাকে আশ্বস্ত করেছে তা না, স্বয়ং গভর্নর বলেছে। ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সাথে একীভূত করার উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকে আরও আগে থেকেই পরামর্শ দিয়ে আসছিল আইএমএফ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীতে তাপমাত্রা সহনীয় মাত্রায় আনতে নগর বাতায়নের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে অনেক গাছ লাগাতে হবে। জলবায়ুর প্রভাব মোকাবেলায় 25টি মন্ত্রণালয় থেকে দেয়া প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দকে যথেষ্ট বলছেন না মন্ত্রী। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকার 2 মেয়র। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান শীর্ষক অনুষ্ঠান করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর উন্নয়নের পরিকল্পনা পরিবেশ বান্ধব হতে হবে। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় বাংলাদেশে অনেক অর্থায়ন প্রয়োজন। পরিবেশ বিপর্যয়ে দায়ী দেশগুলোর উচিত দ্রুত অর্থায়ন করা। যে দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। আজকে দক্ষিণাঞ্চলে স্যালারিটি ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। 2050 সালের পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন দক্ষিণের মেয়র। কথা নয়, আমরা বাস্তবায়নে যাচ্ছি। এটা হলো লঞ্চ অফ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সরকারের একার পক্ষে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। জলবায়ু অভিঘাত মোকাবিলায় 2 সিটি কর্পোরেশনকে মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন তিনি। ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে। সরকারের পক্ষে এককভাবে বা একটা মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। মানে মানুষকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমাদের পরিকল্পনা যতই সুন্দর হোক, যতই আমরা মনে করি এটা বাস্তবমুখী, আসলে কিন্তু সেখানে আমরা ফলাফলটা পাবো না। ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঢাকায় শুরু করা হয়েছে। বাস্তবায়ন হলে দেশব্যাপী পরিকল্পনা করা হবে বলে জানান মন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে থাকা 69,000 রোহিঙ্গার পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে সফররত সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিব, আর অন্য কিছু নয়। পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের ওখানে পাসপোর্টটা এখন আমার সামনে নয়, পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে পারতেন, এখন তো আমি দেখাইতে পারি। হজ নিয়ে আরও সুন্দর ব্যবস্থা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে। এইখানে ইমিগ্রেশন করে আর ওখানে আর মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় না, আর গাড়িতে উঠে যায়। এবং রোড টু মক্কা বলে আরেকটা সিস্টেম চালু করেছেন তারা, যে তাদের লাগেজ, হজ যাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিবেন। তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগেজ। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী হিসাবে কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বস্ত্র ও পাট খাত সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের সুযোগ দান এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার আধুনিক যন্ত্রপাতি প্রদানের অনুরোধ জানান মন্ত্রী। এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত জানান, বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়টি ভাবছে তার দেশ। বিনিয়োগের ক্ষেত্রে কোরীয় ব্যবসায়ীদের অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি। বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা দূর করতে দুই দেশের একসাথে কাজ করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, মিথ্যা অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমপি মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন। যে কেউ চাইলে এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে লাইসেন্স গাইডলাইনে অনুযায়ী মোবাইল কোম্পানিগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল ফোন সেট বন্ধ করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 28,000 মোবাইল সেট বন্ধ করে দেওয়া হবে এমন তথ্য সঠিক নয়। এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। জানান, দেশে বর্তমানে 17টি কারখানায় মোট চাহিদার 97% মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে। মোবাইল গ্রাহক
19 কোটি 13 লাখের বেশি, ইন্টারনেট গ্রাহক 13 কোটি 35 লাখ। তিনি আরও জানান, আগামী 17 মে ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে হয় আলোচনা সভা। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারী জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা করেছে নার্সিং কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। এই উপলক্ষে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বৈঠকে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে সকাল 10টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্থায়ী কমিটির সভাপতি ডক্টর AK আব্দুল মোমেন, নাহিম রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, হুইপ সাইমুম সারোয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মা দিবস উপলক্ষে গর্বিণী মা 2024-এর আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর মহাখালীতে একটি কনভেনশন সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এর ব্যবস্থাপনা পরিচালক ও গর্বিণী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। আন্তর্জাতিক মা দিবসে মায়ের সাথে সময় কাটাতে কর্মীদের আধাবেলা ছুটি দিয়েছে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। দিনটি উপলক্ষে দেয়া ক্যাম্পেইনে মায়ের মোবাইলে নগদ থেকে 100 টাকা বা তার বেশি রিচার্জ করলে বিজয়ীদের মাকে নিয়ে 20,000 টাকার শপিং, লাঞ্চ বা ডিনার এবং সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। সাপ্তাহিক প্রথম কর্মদিবস হওয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের কথা ভেবেই এমন ঘোষণা দেন নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুক। কর্মীদের মায়েদের শুভেচ্ছাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া মা দিবসে গ্রাহকদের জন্যও বিশেষ ঘোষণা নিয়ে এসেছে নগদ। টেক্সটাইল শিল্পে স্থায়িত্ব এগিয়ে যাওয়ার পথ শীর্ষক সম্মেলন হয়েছে রাজধানীতে। GSCS ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এই উদ্যোগে যৌথভাবে সহযোগিতা করে গ্লোবাল স্ট্যান্ডার্ড, GMBS এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন GSCS ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোত্তালেব। সম্মেলনে টেক্সটাইল ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে অর্গানিক উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দক্ষিণ এশিয়া অঞ্চলের GOTS এর প্রতিনিধি গণেশ কাশেকার। সপ্তম আন্তর্জাতিক হেলথ ট্যুরিজম সার্ভিসেস অ্যান্ড এক্সপো 2024-এ ভারতের স্বনামধন্য ফার্টিলিটি নোভা IVF ফার্টিলিটি ঢাকা শাখার অংশগ্রহণে হয়ে গেল বন্ধ্যাত্ব এবং মাতৃত্বজনিত সমস্যার সমাধান নিয়ে ফল ইনটু ফার্টিলিটি। এই মেলায় 6টি দেশের আন্তর্জাতিক হেলথ সার্ভিস কোম্পানিগুলো তাদের সেবা নিয়ে হাজির হয়েছে। নোভা IVF ফার্টিলিটি স্টলে উপস্থিত থেকে দিনব্যাপী বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিয়েছেন প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ডাক্তার হাসনাহেনা পারভিন, কনসালটেন্ট ডাক্তার লুবনা ইয়াসমিন, কনসালটেন্ট ডাক্তার সাভিয়া সুলতানা সুমিসহ অনেকে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস হেড মাহিনা খান, হেড অব ক্লিনিক্যাল সার্ভিস ডাক্তার মোনাম গুপ্তা। ফ্যাশনের জমকালো বাজারে আধুনিক ও স্মার্ট ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড আইওয়্যার নিয়ে যাত্রা শুরু করেছে লেন্স অ্যান্ড কেয়ার বিডি। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডে কেয়ারি প্লাজার 2য় তলায় লেন্স অ্যান্ড কেয়ার বিডি অপটিক্যাল আউটলেটের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও কলামিস্ট জা নেসার ওসমান। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার KM রহমান জানান, ফ্যাশন প্রিয় ক্রেতার পছন্দ ও চাহিদার দিকে খেয়াল রেখেই সাজানো হয়েছে আউটলেটটি। পাশাপাশি খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় চক্ষু পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। জারি করা মোটরযান গতিসীমা নির্দেশিকা 2024 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মোটরসাইকেল কমিউনিটি। রাজধানীর ক্যান্টনমেন্টের ইস্ট কাফরুলে কমিউনিটির সদস্যরা এই নির্দেশ বাতিলের দাবি জানান। এছাড়া অবিলম্বে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা সহ মোটরযান শিল্প সংশ্লিষ্ট পরিবহন বিশেষজ্ঞদের সমন্বয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসিতে এবার পাশের হার 83.04, জিপিএ 5 1,82,129, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কৃতি শিক্ষার্থীরা, পাশের হারের দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড, সেরা ফলাফল নরসিংদীর NKM স্কুলের। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো উপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত বিডিবিএল, আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।